নতুন একটা গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে গল্পের শিরোনাম লাল দাদুর ভূতের গল্প। গ্রাম বাংলায় একটা প্রচলিত নিয়ম ছিল যে সন্ধ্যায় আমরা প্রতিদিন সন্ধ্যায় দাদা দাদি কিংবা মাসি পিসি যাই বলেন সবার কাছ থেকে আমরা একটা সময় ছিল উঠোনে বসে গল্প শুনতাম, গল্পে মুখরিত হতাম। সেই গ্রাম বাংলার প্রচলিত নিয়ম অনুযায়ী যেমন ভূতের গল্প হতে পারে, জারিপালার গল্প হতে পারে, অনেক ধরনের গল্প হতো। ঠিক এমনি করে আমাদের ফ্যামিলিতে আমরা সদস্য সংখ্যা ছিলাম 6-3-9 ভাই বোন মিলে। আমাদের দাদু, আমরা দাদাকে দেখিনি, আমরা সেই দাদিকে দেখেছি, দাদু বলি যাকে। উনি মারা গিয়েছিল প্রায় 98 থেকে 99 বছর বয়স। আমার দাদু খুব বেশি মাছ খেতে ভালোবাসতেন। আমরা যদি মাছ এনে তাকে ধরে দিতে পারতাম তাহলে অনেক বেশি খুশি হতো, অনেক ভালোবাসতো। আর যারা পারতাম না তাদেরকে মারতো, দৌড়াতো। তো প্রতি রাতে আমরা একটা উঠোনে বসে তার গল্প শুনতাম। আমাদের পাড়ার চাচাতো জেঠাতো যারাই থাকতো আমরা একটা গ্রুপ বসতাম। তো দাদি প্রায় অনেকটা দিন বেঁচে ছিল। তো এমনি গ্রাম বাংলায় সেই সময় একটা ছিল যে লণ্ঠন হারিকেনের কুপি জ্বালানো হতো, কিংবা সর্বোচ্চ যাদের কি বলে একটা হারিকেন থাকতো তাদেরকে একটু প্রতাপশালী মনে হতো, কিংবা প্রত্যেকটা গ্রামে যখন যাদের বাড়িতে টিনের ঘর থাকতো তারাই ওই গ্রামের একটু প্রতাপশালী ভাব হতো। আর অন্যথায় সোনের চাল, পাটখড়ির বেড়া কিংবা মুলির বাঁশের বেড়া, এই ধরনের ঘরগুলা একটা সময় গ্রামে বেশিরভাগ ছিল। কারণ প্রত্যেকটা গ্রাম কৃষি নির্ভর ছিল, কৃষি প্রধান ছিল। সারাদিন মাঠে কাজ করতো, রাতের বেলা এক থালা ভাত খেয়ে ঘুমাতো। ঘরে থাকতো গোয়াল, থাকতো বিশাল গরু, গোলা ভরা ধান থাকতো, পুকুর ভরা মাছ থাকতো। সেই রূপকথার দিন ছিল সেটা। আজকালকার জগতে এসে এই প্রজন্মের কাছে সেগুলো শুধু গল্প আকারেই থেকে যেত, গল্প আকারেই থাকে, এগুলো কেউ বিশ্বাস করতো না। এমন দেখা যেত যে 7-8টা গরু একত্রে বেঁধে গ্রাম বাংলার মলম চড়ানো হতো এবং সেটা চড়ে ধান করা হতো, এরকম প্রচলন ছিল। এমনও গেছে যে বাড়ির উঠোনে কুটা খ্যারের উপর শুয়ে রাত কাটিয়ে দেওয়া যেত, ভূত পেতের গল্প শুনতো, এরকম। তো এমনি করে আমরা প্রতিদিন আমার দাদুর কাছে গল্প শুনতে বসতাম। দাদুর বয়স তখন অ্যারাউন্ড 70-75 হবে। গল্পটা আজ থেকে যদি ধরি 30-35 বছর, 40 বছর আগের হবে। তখন আমার বয়সটা সর্বোচ্চ কত হতে পারে? 12 কিংবা 15। সেই গল্প এতদিন পরে হলো আমি গল্পটা আজকে একটা গল্প আকারে আমার এই এপিসোডের নামকরণ করেছি আমি লাল দাদুর ভূতের গল্প। লাল দাদুর ভূতের গল্পর পিছনে একটা ঘটনা রয়ে গেছে। সেটা হচ্ছে আমার দাদুকে সবাই লাল বুড়ি বলে ডাকতো। কারণ আমার দাদুর একটা বৈশিষ্ট্য ছিল এরকম যে বাড়িতে কেউ না বলে ঢুকলে তো হয়েছে, 12টা বাজিয়ে দিত, দৌড়াতো। কিংবা আমাদের বাড়িতে যদি গাছের কোনো ফল টল কেউ না বলে ঢিল ছুটতো বা মারতো, তো ওর একদিন কি দাদুর একদিন হয়ে যেত মাশাল্লাহ। তখন সবাই ওনাকে মানে খ্যাপাতো লাল বুড়ি করে, লাল বুড়ি আসছে, লাল বুড়ি আসছে, এই যদি বলা যেত তাহলে সে আরও খেপে যেত। তো ওটা প্রচলন হয়ে গেছিল আমাদের পাড়ায়, লাল বুড়ি। তো আমার দাদু লাল বুড়ি সবসময় আমাদেরকে আবার ভালোবাসতো, গল্প শোনাতো। এমন হতো যদি বৃষ্টি হতো বা জ্বর হতো, আমার দাদু আমাদেরকে ওই ঘরের চকির নিচে ঢুকাই দিত। বলতো যে যদি ঘরটার উড়াই নেয় তোদেরকে উড়াই নেবে, তোরা চকির নিচে চলে যা, চকির নিচে চলে যা। এরকম আমার দাদু করতো। তো একদিন রাতে আমরা সবাই ধরলাম যে দাদুকে গল্প শোনাতে হবে। আজ অনেক দিন ধরে গল্প হয় না, তো গল্প আমাদেরকে শোনাতে হবে। সবাই আমরা বসবো। তবে আমাদের গ্রামের একটা ছিল যে প্রত্যেকটা গ্রামে যখন ধান উঠতো তখন কিন্তু মানে সবার ঘরে ঘরে মুড়ি থাকতো, হাঁড়ি দিয়ে মুড়ি ভাজা হতো এবং এক বছরের জন্য যতগুলো মুড়ি দরকার হবে ঠিক ততগুলো মুড়ি ভেজে ওগুলা বড় বড় রাইং বলে, ওই রাইঙের ভিতরে রেখে দিত
কিংবা ড্রাম, বড় বড় মাটির যে রাইং, এগুলাতে রেখে দিত। আর এগুলার থেকে প্রতিনিয়ত সকালবেলা আমরা খেতাম, কিংবা পাশে মেলা হলে সেখান থেকে মিষ্টান্ন হতো, সেগুলো দিয়ে আমরা মুড়ি খেতাম। কিংবা কি বলে, শীতের সকালে আমরা রোদ পোহাতাম, লুঙ্গির কোরচের মধ্যে মুড়ি নিয়ে আমরা বসে বসে রোদ পোহাতাম আর খেতাম। গ্রাম বাংলার এই প্রচলিত ছিল। তো একদিন রাতে আমরা এরকম মুড়ি টুড়ি নিয়ে একদম তিল্লা কদমা মেলা থেকে আনা সবে গ্রামে, আরও ওই সময় বাড়িতে আরও মেহমান এসেছে, যেমন আমার ফুফুরা এসেছে, ফুফাতো ভাইয়েরা বোনেরা এসেছে। তো সবাই তাকে ধরলো যে গল্প শোনাতে হবে। তো গল্প শোনাতে হবে, দাদুকে খুব চেপে ধরলো যে গল্প আজকে সবাইকে শোনাতে হবে। তো দাদু বলল, এই বয়সে আর গল্প সে শোনাতে পারবে না, অনেক শুনিয়েছে, তার শরীরটা ভালো না। কিন্তু সকল নাতি নুতকুরা যখন চেপে ধরলো, তখন কিন্তু ঠিক তাকে গল্প শোনাতেই হবে, শোনাতেই হবে। গল্প শোনানোর জন্য একটা চকিতে বসে দাদি তখন গল্পটা শুরু করলো। গল্পটা এরকম ছিল, বাংলাদেশ এবং ইন্ডিয়ার দেশভাগের সময় হিন্দুদের উপর একটা যুদ্ধের মতো চলছিল, যে হিন্দুদের মেরে ফেলতে হবে এই ধরনের। সেটা দেশভাগের আগে তো এটা হয়েছিল, বা কোনো দেশের একটা ইন্ধন, বা যে কোনো দেশের একটা ইন্ধনে, পাকিস্তানের ইন্ধনে এটা হয়েছিল বাংলাদেশে, এটা হবে। তো সেই দেশভাগের সময়, আমি দাদুর গল্প বলছি, সেই দেশভাগের সময় হিন্দুদেরকে যখন এইভাবে মানুষ খুঁজে খুঁজে মারছে, ঠিক তখন আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক হিন্দু, নাম তার নিতাই, যখন আশ্রয় চাইতে আসলো আমাদের বাড়িতে, তখন আমার দাদাকে আশ্রয় দিয়েছিল। তাকে আশ্রয় দিয়েছিল, একটা মটকি ছিল, যে মটকির ভিতরে আপনি 3 জনও যদি ঢুকেন ওখানে আপনি লুকাতে পারবেন। ওখানে নিতাইকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পর যাই হোক, নিতাই প্রাণে বেঁচে গেল। এদেশের রাইট বন্ধ হয়ে গেল, হিন্দুদের মারা বন্ধ হলো, যে কোনো একটা বিষয়ে এটা একটা স্থবিরতা আসলো। তবে সেই নিতাই ছোট মানুষ, তখনকার বয়স তার 10 কিংবা 12 হবে। তার ফ্যামিলির সবাইকে সেদিন মারা হয়ে গিয়েছিল। তো আমার দাদু সেই নিতাই একাই এসেছিল, তার ফ্যামিলি কোন দিকে ছুটে গিয়েছিল জানি না। তো নিতাই যখন আসলো, নিতাইকে এইভাবে উদ্ধার করে তাকে জীবন বাঁচিয়ে দেওয়ার পর নিতাইকে তখন আমাদের বাড়িতেই সে বড় হতে থাকলো। যদি আমরা মুসলমান ছিলাম, কিন্তু তাকে আমরা সেইভাবেই তার ধর্মের মতোই তাকে আমরা লালন পালন করতেছিলাম, এবং করতেছিল আমার দাদু কিংবা দাদা করতেছিল। ঠিক এমনি করে নিতাই আস্তে আস্তে বড় হলো। বড় হতে 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 লেখাপড়া করলো। লেখাপড়া করে নিতাই তার জীবন সংসার গড়বে, কারণ সে তো হিন্দু, সনাতন ধর্মের মুসলমানদের সাথে তো একসাথে সম্ভব না। তো এমনি করে যখন সে বড় হলো, বড় হওয়ার পর তাকে আমার দাদু নিজের থেকেই বিয়ে করিয়ে দিল। সেটা অনেক দূরে, কুমিল্লাতে তাকে বিয়ে করিয়ে দেওয়া হলো। তো যাই হোক, তখন ওই নিতাইয়ের শ্বশুরবাড়ির লোকগুলা বেশ মোটামুটি স্বাবলম্বী ছিল, বড় গৃহস্থ ছিল, অনেক জমি ছিল, গরু ছিল। তখন তারা বললো যে নিতাই সেখানেই থাকতে হবে। তো বিয়েটি হওয়ার পর কিছুদিন এখানে থেকে নিতাইকে তারা নিয়ে গেল কুমিল্লাতে, সেখানেই তার বসবাস শুরু করলো। তো নিতাই এবং আমার বাবা একই সাথে বড় হয়ে গেল, একই সাথে আস্তে আস্তে বড় হয়েছিল আমার দাদুর হাত দিয়েই। তো বাবাও বেশ বড় হয়েছে, বাবাও বিয়ে টিয়ে করেছে, বাবার ঘরেও সন্তান হয়েছে, মোটামুটি অনেক সংসারটা ভালোই চলছিল। তো নিতাই সবসময় ওখানে থেকে চিঠি লিখতো, চিঠি লিখে জানাতো কেমন আছে কেমন নেই। এভাবে চিঠিতেই তাদের আদান প্রদান হতো। নিতাইয়ের সন্তান হয়েছে, সেই সন্তান অনেক বড় হয়েছে। নিতাই এগুলোই চিঠিতে বারবার আমাদেরকে নাকি জানাতো, দাদুকে জানাতো। আর দাদু নিজের সন্তানের মতো ভালোবাসতো তো নিতাইকে, তো ওভাবেই দাদু তাকে ভালোবাসতো। তো দীর্ঘদিন ধরে কোনো চিঠিপত্র আসছে না। তো হঠাৎ করে দাদু একদিন বলল দাদাকে যে অনেক দিন হয়েছে, তো ছেলেটা কোনো চিঠিপত্র লিখছে না, তুমি যদি গিয়ে একটু দেখে আসতে। তো দাদুরও বেশ বয়স হয়েছে মোটামুটি। দাদু বলছে
আর 2টা দিন দেখো, চিঠি তো লিখতেও পারে। তো চিঠি লিখতে পারে বলে আরও 2 দিন কেন, সপ্তাহখানিক অপেক্ষা করলো। ছেলেটা মাসে মাসে যে ছেলেটা 2-1টা চিঠি লিখতো, আজকে প্রায় 3-4 মাস হয়ে গেল কোনো চিঠি লিখে না। তো দাদু বেশ একটা চিন্তায় ছিল যে ছেলেটা কি ওখানে কিছু হয়ে গেল কিনা। এই দুনিয়ার মতো বা এখনকার মতো তো এত আধুনিকতা ছিল না যে মোবাইল ফোনে সব জেনে নেওয়া, তো চিঠির মাধ্যমে সেই দিন এগুলো আদান প্রদান হতো। তো দাদু ঠিক করলো সে যাবে। তো দাদু কি করলো, সে ট্রেনে যাবে কুমিল্লাতে, ট্রেনে যাবে, ও ট্রেনে কুমিল্লাতে যাবে। তো যাই হোক, দাদু একটা পটুলো নিয়ে কিছু খাবার টাবার নিয়ে রওনা হলো। কারণ ওখানে আজকে এই মডার্ন যুগে এসে এত কিছু ফাস্টফুড জাতীয় খাবার তো আর ছিল না দোকানপাট। তো বাড়ির থেকে কিছু খাবার, পিঠা, নাড়ু টাড়ু তৈরি করে দাদু তার ব্যাগে নিয়ে চলে গেল কুমিল্লার উদ্দেশ্যে। ট্রেন চললো, ট্রেনটা যেতে সময় লাগবে। তো ট্রেনে উঠলো, ট্রেনটা যেতে যেতে সেখানে প্রায় কুমিল্লা নামতে নামতে প্রায় 11টার মতো বেজে গেল কুমিল্লাতে। তো দাদু কুমিল্লাতে নামলে স্টেশনে গিয়ে দেখলো যে স্টেশনটা একদমই ফাঁকা। তো স্টেশনটা ফাঁকা, সেখানে দাদু যেতে হবে। এলাকার নাম হচ্ছে অনেক দূরে, সেই এলাকাটা তার থেকে 2 কিলোমিটার দূরে। সেই সময় স্টেশন থেকে এত আধুনিক কোনো গাড়ি ছিল না, ওই সময় গরুর গাড়ি চলতো। তো স্টেশনে সবসময় দাদু আগেও গিয়েছে, স্টেশনে সবসময় দিনের বেলা দাদু দেখতো যে গরুর গাড়িটারে লেগে থাকতো। মানুষ যখন ট্রেন থেকে নামতো তখন মানুষ গরুর গাড়ি দিয়ে সেই গন্তব্যে যেত বা গন্তব্যে পৌঁছতো। দাদু এভাবে যাওয়ার চিন্তাগুলো। তো দাদু স্টেশনে নেমে দেখলো যে কোনো প্রকার গরুর গাড়ি নেই। তো দাদু ভাবলো এত রাতে আমি কি করে যাব, তো কি করে যাওয়া যায়, চিন্তায় আছে। তো চিন্তায় আছে। তো কিছু দূর হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলো যে একটা গরুর গাড়ি দাঁড়ানো আছে। তো দাদু যে বলল যে আপনি কি যাবেন? গরুর গাড়ি বললো যে কোথায় যাব? বলছে রাজেন্দ্রপুর যাব। গরুর গাড়ি যে চালায় উনি হঠাৎ করে বলল, আপনি রাজেন্দ্রপুর যাবেন? রাজেন্দ্রপুর কার বাড়িতে যাবেন বলুন তো? বললো যে আমি নিতাইয়ের বাড়িতে যাব। নিতাইয়ের বাড়ি এ বলেই গরুর গাড়িওয়ালা কেমন যেন একটা ভয় পেয়ে গেল। এত রাত্রে আপনি সেখানে যাবেন? না বাবু, আমি ওখানে যাব না, ওখানে আমার দেওয়া হবে না, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। বললো কেন আপনি যাবেন না? দাদুকে তখন বলল ওই ড্রাইভারটা যে ওখানে বাড়িটা ভালো না, ওই বাড়িতে কেউ থাকে না, ওই বাড়িতে নাকি সবাই মারা গিয়েছে। দাদু খানিকটা অবাক হলো। দাদু বলল, ধর মিয়া, আপনি কি বলছেন এসব? ওই বাড়িতে সবাই মারা যাবে কেন? ও বাড়িতে তো আমারই একটা ছেলে থাকে। তো দাদু ওরকম নিতাইকে নিজের ছেলের মতোই জানতো। বলতেছে ওর ছেলে থাকে। ওই গাড়িওয়ালা বলছো আপনি ছেলে থাকুক আর যাই থাকুক, ও বাড়িতে আমি যেতে পারবো না বাবু। ওই খানিকটা অনেক দূরে আপনাকে নামিয়ে দিতে পারি, কিন্তু আমি ওই বাড়িতে যাব না, ওই বাড়িতে কেউ থাকে না, ওই বাড়িটা এখন ভুতুরে বাড়ি হয়ে গেছে। আপনি ভুলে ওই বাড়িতে যাবেন এত রাতে? যান নিয়ে ফিরে আসবেন তো? যান নিয়ে ফিরে আসতে পারবেন তো? এ কথা বলে দাদু কিছুটা খানিকটা আতঙ্কিত হয়ে গেল যে এটা কি বলছে উনি কি না যাওয়ার জন্য বলছে না একটু ভাড়া বাড়িয়ে দেওয়ার জন্য বলছে? তখন বলছে ঠিক আছে, আমি ওখানে যাব, আপনার কোনো সমস্যা নেই, আপনি একটু দেখিয়ে দিবেন, আমি দূর থেকে আমি নেমে চলে যাব। কারণ এত রাতে আমি রোডঘাট ভুলে যাব, রোডঘাট চিনবো না, তাই তো আপনাকে বলছি, কারণ অনেক বছর আগে একবার এসেছিলাম। তো গাড়িওয়ালা ড্রাইভার বলছে ঠিক আছে, আমি অনেক দূরে নামিয়ে দেবো, আমাকে কিন্তু ভাড়াটা বাড়িয়ে দিতে হবে। তো বলছে ভাড়া কত? যে দিনের বেলা 1 টাকা, কিন্তু এখন আপনাকে 3 টাকা দিতে হবে। তো দাদু বলল 3 টাকা? সেই সময়টা 3 টাকা কিন্তু বিশাল, 3 টাকা একটা গণনার টাকা, 3 টাকা মানে অনেক বিশাল 3টা টাকা। তো দাদু বললো এত টাকা লাগবে যেতে? তখন বলল ঠিক আছে, আপনি যদি 3 টাকা না 2 টাকাতে দিতেই হবে, 2 টাকা না দিলে আমি ওখানে আপনাকে পৌঁছাবো না। তো দাদু ভাবলো রাত হয়ে গেছে, যাই হোক 2 টাকাই দেব। তো গাড়িতে উঠলো, গরুর গাড়ি খটখট করে চলছে আর যেতে যেতে দাদু জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি নিতাইকে চিনেন? গাড়িওয়ালা তখন কিছু বলছে না। তো আবার বলল যে আপনি নিতাইকে চিনেন?
লোকটা তখন বলল, হ্যাঁ চিনি তো, নিতাই তো সে অনেক কয়েকদিন হলো আগে তার পুরো পরিবার মারা গিয়েছে। তো তখনও দাদু বললো যে মারা গিয়েছে মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি মারা গেলে আমি জানবো না, আর আপনি বলছেন মারা গিয়েছে? গাড়িওয়ালা তখন বলছে, দৌড় মশাই, আপনি চুপ থাকুন তো, আপনি আমার কথা বিশ্বাস করতে চাচ্ছেন না। ওই নিতাইয়ের বাড়িতে আজ পর্যন্ত কেউ যায়ও না, ও বাড়ির সামনে দিয়ে কেউ হাঁটে না। ওই বাড়িটা একটা ভূতুড়ে বাড়ি, ওই বাড়িতে গেলে কেউ জান নিয়ে ফিরে আসতে পারে না। তো আপনি এত রাতে সেই বাড়িতে যাবেন, এটা কি ঠিক হবে? আপনি কি চিন্তা ভাবনা করে যাচ্ছেন? তো তো দাদু ওর কথাগুলো বেশ একটা আমলে নিল না। গাড়ি চলছে, রাতে চলছে, শন শন শব্দ চারদিকে, দুপাশে শিয়ালের ডাক, শিয়ালগুলো যেমন ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে, কিংবা আবার সেই শিয়ালকে যেন কুকুর দৌড়াচ্ছে। এই কুকুর শিয়ালের খেলার মধ্য দিয়ে গরুর গাড়িটা যাচ্ছে, একটা লণ্ঠন গরুর গাড়ির সামনে, তার জোয়ালটাতে বাঁধানো লণ্ঠন হারিকেন, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কিছু দূর যেতে ওই গাড়িওয়ালা বলল, না আমার যাওয়া সম্ভব না, আমার এই গরু দুটা কেমন জানি সামনে আর হাঁটতে চাচ্ছে না, কারণ নিশ্চয়ই কোনো বিপদ দেখেছে। আর গরু কেন, মানুষে তো এই রাস্তায় দিন রাতের বেলা যেতে চায় না, দিনে বিকালের মধ্যে মানুষ এই রাস্তায় হেঁটে চলে গিয়ে সন্ধ্যায় বা পুরো রাস্তায় কেউ হাঁটতে চায় না। তো আপনি এত দূর থেকে আসলেন, তাই আপনার দিকে তাকিয়ে এ পর্যন্ত দিয়ে গেলাম, সামনে আমার আর যাওয়া সম্ভব না, আমাকে ক্ষমা করবেন। এ বলে 2 টাকা দিয়ে পটলিটা হাতে নিয়ে দাদু হাঁটতে ছিল। হাঁটতে হাঁটতে রাজেন্দ্রপুরের সেই নিতাইয়ের বাড়িটা দেখা গেল, নিবু নিবু আলো জ্বলছে তখন ওই বাড়িতে। শনশন নীরবতা, কোনো মানুষজন মনে হচ্ছে না। কিছু কুকুর বা শিয়াল বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর গেউ গেউ করছে। দাদুকে চোখটা খানিকটা দাঁড়িয়ে থাকতে পাশে গিয়ে একটা দরজাতে এভাবে টকটক করলো, কেউ দরজা খুলছে না। দাদু তখন বারবার ডাকছে, নিতাই নিতাই নিতাই, কি ঘুমিয়ে পড়েছিস রে? এই দেখ কে এসেছে, নিতাই নিতাই নিতাই। কিন্তু কেউ খুলছে না। দাদু খানিকটা ওই বাড়ির উঠোনে পাওচারি করছে, মাঝে মাঝে ওই গাড়ির বোয়ালার কথাটা স্মরণ করছে যে আসলে কি এই বাড়িতে কেউ আছে কি নেই। এ কথা বলতে বলতে একটা মানে মধ্য বয়সের কে যেন একটা দরজাটা খুলে দিয়ে বলছে, আপনি কে গো ওখানে দাঁড়িয়ে আছেন? আপনি কার কাছে এসেছেন? তখন দাদু বলল যে এটা কি নিতাইয়ের বাড়ি? তখন বলল, হ্যাঁ এটা নিতাইয়ের বাড়ি, আসুন ভেতরে আসুন। তো দাদু তখন ওর কথাগুলো ভুলে গিয়ে সোজা একটা না ঘরের ভিতরে ঢুকে গেল। কেমন জানি মনে হলো যে ঘরের মধ্যে মাকড়সা, কত বছরের পুরাতন, জানালাগুলো মরচে পড়ে রয়েছে, টিনগুলা যেন ক্ষয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। চারদিকে তাকাচ্ছে এভাবে, তাকাতে তাকাতে এখনো নিতাই আসছে না। লোকটা বলে কিন্তু চলে গেল। হঠাৎ করে দেখলো যে নিতাই ওই পাশের রুম থেকে আসছে। কি শরীর হয়েছে, একেবারে কঙ্কালের মতো, চেহারাটা একেবারে চেনা যাচ্ছে না, গোপ চুল বড় হয়ে গেছে, মনে হচ্ছে কতটা বছর ধরে যেন কোনো একটা রোগ শোকের মধ্য দিয়ে যার জীবনটা যাচ্ছে। তো দাদু তখন বলল, কি রে নিতাই, তোর এ কি অবস্থা? তোর অবস্থা কি? তুই আর প্রতি মাসে যেখানে চিঠি লিখে আমাকে জানাতি, তুই তোর এই অবস্থার মধ্যে আমাকে তুই চিঠি লিখে জানালি না, এটা কি করলি? এটা কি হয়েছে বলতো? নিতা তখন বলল, আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি, এর জন্য কোনো চিঠি লিখিনি। আমি যদি চিঠি লিখতাম তাহলে কি তুমি আসতে? দাদু তখন বলল, দূর বোকা, ওই চিঠিতে যদি তুই লিখে দিতে আমি আসতাম তাও তো আসতাম, তাই বলে চিঠি না লিখে এভাবে আসতে হলো? তোকে নিয়ে তো আমি খুব চিন্তা করছিলাম রে। তাই চিন্তা করছিলে? দাদু তখন বললো, হ্যাঁ চিন্তা করছিলাম, তাই তো এখানে চলে আসলাম, কটা দিন তোর এখানে থেকে যাব। নিতাই অবাক চোখে দাদুর দিকে তাকিয়ে, যখন 2বার বলতেছিল যে আমি তোর ওখানে থেকে যাব, 3য়বারের মাথায় যেমন নিতাই বলল, আচ্ছা ঠিক আছে থাকবে, এবার চলো। নিতাই যেমন বলল নিতার বউকে যে খাবার রেডি করতে, তখন নিতাই তার সাথে গল্প করছে, কিন্তু নিতাই কি বিশ্রীর চোখে তাকিয়ে থাকে বারবার। দাদু তখন বলল,
আচ্ছা নিতা, তুই এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন বলতো, আসলে কি তো, তুই কোনো সমস্যায় আছিস নাকি? নিতা তখন মাথা ঝুলিয়ে বলল, না কোনো সমস্যা নেই। তো নিতাই তার সাথে গল্প করছে, হঠাৎ করে কেমন জানি চোখটা ওই জানালার পাশ দিয়ে যেতেই দেখলো বিবর্ষ শরীর, বিবর্ষ চেহারা, মানে কেমন জানি রক্তাক্ত একটা মানুষ ছো মেরে জানালার পাশ দিয়ে চলে গেল। দাদু তখন নিতাইকে বলল, আসলে এটা কে গেল রে? নিতা বলছে, ও তোমার চিন্তা করতে পারে, কেউ না, তুমি কি ভাবছো না ভাবছো, কে বা কি বলে দিচ্ছে হয়েছ তোমাকে, কে বা কি বলে দিচ্ছে, মানে তুই জানলি কেন কি করে? না না না, এমনি বললাম, সবাই বলে এই বাড়িটা নাকি ভূতেরও বাড়ি। আসলে বলতো, আমার নামে এরকম বদনাম জুটাচ্ছে, এই বাড়ি ভূতের বাড়ি হতে যাবে কেন বলতো? এখানে তো আমরা জীবনযন্ত মানুষ বসবাস করি, এই গ্রামের মানুষগুলো আসলে কি না। এ কথা বলা মানে দাদুকে সেই বাড়ি গাড়িওয়ালার কথাটা ভুলিয়ে রাখার একটা মাধ্যম মাত্র। তো রাতের বেলা খাবে, তার ছেলেকে ডাকলো, মেয়েকে ডাকলো, নিতাই বসলো। এত গরম খাবারগুলো যখন খাওয়া শুরু করলো, দাদু তখন দেখলো যে এক জাটকায় যত খাবার দেয় ছেলে মেয়েগুলো ক্ষণিকের মধ্যে শেষ করে ফেলে। অথচ দাদু ওখানে খেতে যে খাবার দেওয়া হয়েছে, খেতে খেতে মনে হয় তার আধা ঘন্টার সময় লেগে যাবে, আর দাদুর 3 গুণ খাবার চটপট চটপট করে ওরা খেয়ে ফেললো, একেবারে রাক্ষসের মতো। দাদু বিষয়টা নিয়ে ভাবছিল যে আসলে আমি কোথায় এসে বসলাম, এইভাবে খাবার খাচ্ছি কেন, একজন মানুষ কি এইভাবে খাবার খেতে পারে? মাথা নিচ করে শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। একটা সময় তাদেরকে জিজ্ঞাসা করলাম, নিতাইকে জিজ্ঞাসা করলাম, ওরা ঠিক এইভাবে খাচ্ছে কেন? বলতেছে কিভাবে খাচ্ছে, যে দেখছি যে থালাতে যা দিচ্ছে খানিকেই নাই। নিতাই তখন বলল, ওদের ক্ষুধাতে একটু বেশিই লেগেছে, হয়তো বা তাই খাচ্ছে। এই কথা বলে দাদুকে সান্ত্বনা দিতে শুরু করলো। একটা সময় খাবার শেষ করে তার স্ত্রী, তার মেয়ে, তার সন্তান এই খাবারের বসা মাঝখান থেকে পাটি থেকে তারা উঠে চলে গেল পাশের রুমে। নীরা তখন বলল, রাত হয়েছে অনেক, চল এবার ঘুমিয়ে যাই, বহুদিন পর আসলাম তোর সাথে ঘুমিয়ে নেই। তো দাদু নিতাইকে এই কথা বলে দাদু বলল যে তুই আজকে আমার সাথেই ঘুমা। দাদু নিতাই তখন বলল, না না তুমি একা ঘুমাও, এই পার্টিতে তুমি ঘুমাও, আমি তোমাকে বালিশ টালিশ সব দিয়ে গেলাম, আমরা পাশের রুমে ঘুমাই। তখন আমি দাদু ভাবলো যে যাই হোক, ও একটা লজ্জা পাচ্ছে, আমার সাথে ঘুমানি, বুড়ো মানুষের সাথে ঘুমাবে, এ কথা বলে ও চলে গেল। তো দাদু ঘুমিয়ে আছে, জানালাটা খোলা। তো জানালার পাশ থেকে কেমন যেন একটা ফিস 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 শব্দ আসছে, কেউ যেন একটা কথা বলছে মনে হয় দাদুর জানালার পাশে। তো দাদু ওটাকে কর্ণপাত না করে দাদু ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার শব্দটা বারবার আসতেই থাকে, কে যেন একটা কথা বলছে ফিস ফিস করে, কিংবা ওই বাড়ির বারান্দা দিয়ে কেউ একটা হাসছে, তার চটির সাউন্ড, চটির শব্দ শোনা যায়। তো দাদু বললো, এত রাতে কে পয়চারি করবে, হয়তো বা নিতাই। তো নিতাইকে ডাকতে দরজাটা খুলে দেখলো কেউ না, শীতল একটা বাতাস চলে আসলো, গাটা একদম ঠান্ডা হয়ে গেল। তো দাদু এদিক টেদিক দেখে দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে দেওয়ার পর হঠাৎ করে দাদু দেখলো যে অন্ধকারের ভিতরে যেন একটা কবুতরের মতো ডানা পাখনা ছড়িয়ে মানে এই রুমটার ভিতর উঠতেছে। তো দাদু বললো যে গ্রামের বাড়িতে এরকম হয় যে ঘরে কবুতর থাকে, কবুতরগুলো উড়ে। তো দাদু ওইটাকে মনে করে তেমন আর কিছু ভাবলো না। এবার কবুতর উড়াটা বন্ধ হলো, স্তব্ধ বন্ধ হলো, কালো একটা বিড়াল আবার কেমন জানি কিচিরমিচির করে ডাকছে, তার চোখগুলো একদম মনে হয়েছে টর্চ লাইটের মতো, টর্চ লাইটটা ওর কাছে ধরে আছে। তো দাদু এটা দেখার পর বিড়ালটা চলে গেল, দরজাটা তখনও বন্ধ। তো দাদু একটু চোখটা লেগে আসতেই দাদু অনুভব করলো ওই রুমের ভিতরে কে জানি একটা পায়চারি করছে। তো দাদু চোখটা খুললেই আর কাউকে দেখলো না, কিন্তু দাদুর মনে হলো যে মানে কেউ একটা পায়চারি করছে, কেউ একটা এই ঘরের মধ্যে পায়চারি করছে বটে। তো দাদু ঘুমানোর চেষ্টা করলো। তো ঘুমানোর চেষ্টা করলে দাদু আবার হঠাৎ করে তার ঘুম অবস্থায় একটা স্পর্শ অনুভব করলো, মনে হচ্ছে তার গলাটার মধ্যে কে জানি এইভাবে স্পর্শ করছে। মনে হয় এমন একটা পরিস্থিতি যে গলাটা কেউ চেপে ধরবে, এরকম একটা
অনুভূতি তার মধ্যে কাজ করছিল, গলাটা কেউ চেপে ধরলো কিনা। তো দাদু ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দাদু বিছনাতে বসে যায়। বসে যাওয়ার পর দাদু একটু চুপচাপ করে এখানে অবস্থান করে। হঠাৎ করে নিতাইয়ের শব্দ দাদুকে ডাকছে দরজা খোলার জন্য। নিতাই ঘরে ঢুকে, নিতাইকে তখন দাদু বলে, তুই এত রাতে তুই আমার সাথে ঘুমাবি বলে বললাম, তুই ঘুমালি না, তুই এখন আবার আসলি, কি গল্প করবি এত রাতে? তো নিতাই মাথা ঝুলালো, কিন্তু নিতাইয়ের মুখটা তখন চাদরে ঢাকা, ভীষণ শীত। নিতাই দাদুর পাশের চৌকিতে বসলো। দাদু তখন বলল, কি রে, তোর কোনো সমস্যা হয়েছে? তুই কেন এত রাতে আবার আসলি, কিছু বলবি আমাকে? নিতাই তখন বলল, হ্যাঁ আমি তো বলবোই, আমি তো বলার জন্যই তোমাকে এখানে রেখেছি, আমি তোমার সাথে কথা বলবো। তো দাদু বলল, তুই এই অস্বাভাবিক এভাবে কথা বলছিস কেন বলতো? আমি কিভাবে বলবো, আমি তো কথা এভাবেই বলি। দাদু তাকে ধমক দিল যে তুই স্বাভাবিক হয়ে কথা বল, কিন্তু স্বাভাবিক হলো না। দাদু ওর দিকে তাকাতে চাইলে ওর মুখটা সে আড়াল করতে চাচ্ছে বারবার, মুখটা আড়াল করতে চাচ্ছে বারবার। তো দাদু বলছে যে তুই এইভাবে মুখটা আড়াল করছিস কেন, আমাকে বলতো। মুখটা আড়াল করতে দাদু একটা সময় খামচি মেরে তার চাদরটা টান দিতেই তার বিবর্ষ মুখটা তার দিকে বেরিয়ে আসলো। এটা তো নিতাই নয়, নিতাই নামে কোনো একটা অশুভ আত্মা, বিবর্ষ চেহারা, মনে হচ্ছে সমস্ত রক্ত তার মুখ দিয়ে ঝরে পড়ছে, চোখগুলা যেন বেরিয়ে গেছে, দাঁতগুলো বিশাল বড় বড়। দাদুর দিকে তেড়ে আসছে। তখন দাদু বলছে, আসলে তুই কে, তুই কি নিতাই? নিতাই তখন বলছে, আমি নিতাই, আমি তো অনেক আগেই মারা গিয়েছি, এই বাড়িতে কেউ আর নিতাই নামে কেউ থাকে না, নিতাই তো কবেই মরে গেছে, নিতাইকে তো আমিই মেরেছি, তার পুরো ফ্যামিলি তো আমিই মেরেছি। এ কথা বলতে দাদু তখন ভয় পেয়ে যায়। দাদু দৌড়ে পালাতে চেষ্টা করে পিছন থেকে তাকে চেপে ধরে, পা চেপে ধরে, ছাড়ছে না, কোনো মতেই ছাড়ছে না। দাদু টানা হেঁচড়া করতে 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 একটা সময় দাদু ওখান থেকে প্রাণ রক্ষা করে দৌড়ে ওখান থেকে ওই ঘর থেকে বেরিয়ে আসে। দৌড়ে পালাচ্ছে পিছনে সে নিতাইয়ের, মনে হচ্ছে যে নিতাই এবং তার বউ এবং তার বাচ্চা মেয়ে তিনজনই দাদুর পিছন পিছন দৌড়াচ্ছে। দাদু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। একটা সময় দাদু বুঝতে পারে যে আসলে যে বাড়িটাতে গিয়ে উঠেছে সেই বাড়িটা সত্যিকার অর্থেই নিতাই নেই, নিতাই নামের কোনো মানুষ সেখানে নেই, নিতাই নাম নেই, যে অশুভ আত্মারা ওখানে বসবাস করছে তাদের গ্রাস, তাদের কবলেই দাদু পড়ে গেছে। দাদু মধ্য বয়সের মানুষ, সেই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াতে 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 মানে হাঁপিয়ে যাচ্ছে। একটা সময় দাদু দেখে ওই পাশে দৌড়ানো অবস্থায় সেই গরুর গাড়িটা আবার ওখানে দাঁড়িয়ে। গাড়িটা যখন ওখানে দাঁড়িয়ে, ঠিক ওখানটাতেই আবার সেই গাড়িওয়ালাটা দাঁড়িয়ে। দাদু তখন হাঁপাতে হাঁপাতে গিয়ে বলছে, তুমি যেটা বলেছিলে সত্যিই বলেছিলে, এটা কোনো নিতাইয়ের বাড়ি না। গাড়িওয়ালা তখন বলছে, আমি বলেছিলাম মশাই, এটা নিতাইয়ের বাড়ি না, কারণ এই বাড়িতে দিনের বেলাও কেউ যেতে সাহস পায় না, আর আপনি রাতের বেলা চলে গেলেন এখানে থাকতে। দাদু তখন ওই গাড়িওয়ালাকে খুলে বলে ব্যাপারটা, যে তার একটা ছেলে ছিল নিতাই, এই বাড়ির ঠিকানায় চিঠি লিখত এবং অনেক বছর আগে এই বাড়িতে দাদু নিজে ঘুরে গিয়েছিল। তখন এই গাড়িওয়ালাটা বলে যে ওই বাড়িতে নিতাই ছিল বটে, কিন্তু নিতাই, তার ছেলে, তার বউ এবং তার যে মেয়েটা, তারা ওখানে গলায় রশি দিয়ে কেন জানি মারা যায়। আজও সে সন্ধান কেউ করতে পারেনি। সেই থেকে এই বাড়িটা একটা ভূতুড়ে বাড়ি এবং এই বাড়িতে কেউ কোনো দিন আসে না এবং এই বাড়ির ধারে কাছেও কেউ বেরে না। রাজকন্যা গ্লো বুস্টার ফেশিয়াল ওয়াশ উইথ হোহোবা বিটস। তাই সেই থেকে এই বাড়িটা একটা ভূতুড়ে বাড়ি। তাই বাড়ির কথা শুনলে শুধু মানুষ না, কুকুর দৌড়ে পালায়। দাদু তখন অবাক হয়ে, এর জন্য হয়তো বা কতদিন সে চিঠি লেখেনি। কিন্তু সেই গাড়িওয়ালার কাছে দাদু জানতে চায় আসলে এটা কেন হলো, কিভাবে হলো, এটা কি কোনো খুঁজে বের করা হয়েছে কিনা, এই বিষয়গুলো দাদু জানতে চায়। কিন্তু ওই গাড়িওয়ালা বলল, এই বিষয়টা আজও কেউ জানতে পারেনি, শুধু 4 জন মরদেহর জীবন্ত লাশ ঝুলে থাকতে দেখেছে ওই বাড়িতে, এটাই এলাকার মানুষ জানে। এরপর
আজ পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন কিংবা কেউ এর সত্যিকার রহস্য ঘটনাটা কেউ এই বাড়ির ঘটনাটা নিতাইয়ের ঘটনাটা খুলে বলতে পারেনি। সেই গল্পটা শুধু অজানাই রয়ে গেছে। দাদু তখন ফিরে এসে সেই বিমর্ষ গল্পের কথা বলে এবং সেই লোমহর্ষ গল্পের কথা বলে। আমার দাদির কাছে যে সেই নিতাই আর বেঁচে নেই, নিতাই নামে এই অশুভ আত্মা সেইখানটাতে বসবাস করে। সো বন্ধুরা, দাদুর কাছে সেই গল্পগুলো শুনতে আমরা সেই লোমহর্ষ গল্পগুলি শুনি এবং গল্পগুলো শুনতে শুনতে একটা সময় আমরা একদম ভয়ে কাতর হয়ে যাই। তখন দাদু বলছিল যে তার জীবনের সবচেয়ে সত্যিকার ঘটনা এবং সত্যিকার ভয়ের একটা গল্প ছিল। এই গল্পটা নিতাইয়ের বাড়ি পর্যন্ত গিয়ে, নিতাইয়ের কাছ পর্যন্ত গিয়ে নিতাইয়ের সাথে দেখা হয়নি, দেখা হয়েছিল অশুভ আত্মা এবং সেই বাড়ির ভিতরে আজও বসবাসকারী অশুভ আত্মা, যেই বাড়িতে এখন আর কেউ থাকে না, যেই বাড়িটা একটা ভূতের বাড়ি হিসাবে পরিচিত হয়েছে। সো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি গল্পটা এতটুকু ভালো লাগে তাহলে সকলের কাছে অনুরোধ থাকো, গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিতে, যাতে আগামী দিনে নতুন কোনো গল্প, নতুন কোনো এপিসোড তোমাদের মাঝে তুলে ধরতে পারি। আর যারা গল্প পাঠাতে চাও, গল্প লিখে পাঠাতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের গল্পগুলো পাঠিয়ে দিতে পারো। সেই গল্পগুলো প্রত্যেকটা অডিয়েন্সের সামনে আমি সুন্দর করে উপস্থাপনের মাধ্যমে তুলে ধরবো। সো বন্ধুরা, তোমাদের গল্প এই ঠিকানায় পাঠিয়ে দিও। পরিশেষে আবারও বলবো, গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যারা সাবস্ক্রাইব করেছ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করনি সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সো ভালো থেকো, ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।